হ্যালো, আমরা আছি তো সবাই না? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা শেয়ার করেছি চ্যাপ্টার 12 ওইটা দেখা যাচ্ছে স্ক্রিনে? সো আমরা একটু চ্যাপ্টার 12 এ যাই। সো রিটেন রিপ্রেজেন্টেশন নিয়ে আপনাদের কার কি ধারণা, বা এই নামটা কি শুনেছেন কিনা, বা কে কাকে দেয় এটার কোনো ধারণা আপনাদের আছে কিনা? বা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার যে কোনো নামেই হোক না কেন। জি ম্যাম, দেখেছি এবং কি ম্যাম দেখেছি অনেকবারই। আচ্ছা, এটা কে কাকে দেয়? ম্যানেজমেন্ট আমাদেরকে দেয় ম্যাম। ম্যানেজমেন্ট এমডির সাইন থাকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ম্যানেজমেন্ট আমাদেরকে দেয়। সো এঙ্গেজমেন্ট লেটার হচ্ছে আমরা ম্যানেজমেন্টকে দেই, আর রিটেন রিপ্রেজেন্টেশন লেটার হচ্ছে ম্যানেজমেন্ট আমাদেরকে দেয়। আমরা ম্যানেজমেন্ট আমাদেরকে কখন দেয় এটা? ম্যাম যখন অ্যাকাউন্টস ফাইনাল হয়ে আমরা প্রিন্ট একদম সব ওকে করে ফেলি তখন। এই যে এই জায়গাটাই তো গভর্নমেন্ট করছে। আমি হ্যাঁ বলেন। ম্যাম এটা হচ্ছে এই ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার যেটাকে এমআরএল বলে, এটার মাধ্যমে ম্যানেজমেন্ট আমাদের এটা ইনশিওর করে যে ম্যানেজমেন্ট আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিয়েছে সেটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিত্তিতে সেটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়েছে এবং এর মধ্যে সকল প্রকার ট্রানজাকশন ইনক্লুড হয়েছে। কোনো মিস স্টেটমেন্ট ওদের জানা পক্ষে বা ওদের জ্ঞানবশত এটা মিস স্টেটমেন্ট হয়নি, এই ধরনের একটা লিখিত যে হ্যাঁ, ডকুমেন্টেশন আপনার আপনার কনসেপ্ট ঠিক আছে, তাহলে সেই অনুসারে এটা কখন কালেক্ট করা উচিত আমাদের? তাহলে আমরা যদি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পাই তার সাথে সাথে সেটা কালেক্ট করা উচিত। শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হতে হবে। সাইন্ড মানে হচ্ছে তারা সাইন করে দিবে যে এটাতে আর কোনো চেঞ্জ হবে না, তা না হলে তো প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, তো সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন তাদের কাছ থেকে নিচ্ছি, যেটার উপর আমরা ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন করবো, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ক্যালকুলেশন করবো, তো ওই টাইমটাতে আমরা কি করছি, একটা রিটেন রিপ্রেজেন্টেশন লেটার বা এমআরএল নিচ্ছি, যেটাতে কি থাকে আমরা দেখছি। আসাদ অনেকখানি ট্রু বলেছে, আরো অনেক কিছু লেখা থাকে, বাট মোটামুটি আপনি যে জায়গাটা ধরেছেন সেটাই রাইট। সো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি কি আছে। হ্যাঁ, ওকে, আমি আর এই চ্যাপ্টারটাও ছোট, অন্য আদার্স কথায় না গিয়ে সরাসরি এটা ডেমোটাতে চলে আসলাম। হ্যাঁ, একটু যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা দেখতে কেমন। আর একটু বলে রাখি, এটা হচ্ছে আমাদের আইএসএ স্ট্যান্ডার্ড, মানে অ্যাকাউন্টিং ইয়াতে অডিটিং স্ট্যান্ডার্ডে 580 তে এটার একটা ডেমো দেয়া আছে। সো আপনাদের কারো কাছে যদি ওই স্ট্যান্ডার্ডের বইটা থাকে, অডিটিং স্ট্যান্ডার্ড, ওখান থেকেও আপনারা এটার একটা ডেমো পেতে পারেন। ঠিক আছে, ওটাও দেখে নিয়ে, বাট মোটামুটি যেটা প্রচলিত সেরকম একটা ডেমো আমি এখানে নিয়ে এসেছি। আমরা একটু পড়ে দেখি যে এটা কে কাকে দেয়। অলরেডি ক্লিয়ার, এটা হচ্ছে ক্লায়েন্ট দেয় অডিটরকে। ঠিক আছে, তাহলে যাকে দিবে সে অবশ্যই অ্যাড্রেসে থাকবে, XYZ চার্টার্ড অ্যাকাউন্টিং কোম্পানি, রিটেন রিপ্রেজেন্টেশন লেটার যে সালের জন্য সেটা লেখা থাকবে। This representation letter is provided in connection with your audit of the financial statement of ABC Company Limited for the year ended 30 June, মানে যেই আপনাদের ওই যে যেটা লেখা থাকে আর কি, যে হ্যাঁ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে রিপ্রেজেন্টেশন লেটার দিচ্ছি। আর আর কি লেখা থাকছে এখানে, ফর দ্য পারপাস অফ এক্সপ্রেসিং অ্যান ওপিনিয়ন। ওই যে এঙ্গেজমেন্ট লেটারের যে ইন্ট্রোডাকশনে যে কথাগুলো লেখা থাকে কিছুটা সিমিলার, ওরকম কথা লেখা থাকে। তো এটাতে আর ডিটেলসে যাচ্ছি না, মূল পয়েন্টগুলোতে কি কি থাকে আমরা সেখানে। সো ফার্স্ট অফ অল হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড কথাবার্তা যেগুলো থাকে, প্রথমত হচ্ছে we have fulfilled our responsibilities as set out in the terms of the audit engagement letter। অর্থাৎ আমরা যে একটা এঙ্গেজমেন্ট লেটার দিয়েছি সেখানে কিছু টার্মস ছিল না, আমরা অলরেডি চ্যাপ্টার 2 তে পড়েছিলাম। সো তারা কি বলছে, ওই জিনিসটা তারা ফুলফিল করেছে বা রেসপন্সিবিলিটি তারা মিট আপ করেছে। এটা হচ্ছে তারা ফার্স্টে বলেছে, for the presentation of the financial statement in accordance with IS, in particular the financial statement are fairly presented in accordance therewith। অর্থাৎ প্রথমত বলেছে আমরা এঙ্গেজমেন্ট লেটারের যে রেসপন্সিবিলিটি ছিল সেটা ফিল আপ করেছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইএস অনুসারে প্রেজেন্ট করা হয়েছে বা ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে, যেটা আমাদেরকে দেয়া হয়েছে। হ্যাঁ, তো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আইএস ফলো করে মেনটেন করা হচ্ছে এবং ট্রু এন্ড ফেয়ার ভিউ দিচ্ছে। তো এরপরে আমরা যখন অডিট করতে গিয়ে দেখবো যে এখানে আইএস কোনোটা ভায়োলেট হয়েছে বা তারা কোনোটা ফলো করেনি, তখন কিন্তু আমরা রিপোর্ট করব। সেটা যদি বেশি সিগনিফিকেন্ট হয়, এখন অ্যাডভার্স হবে নাকি কোয়ালিফাইড হবে সেটা ডিপেন্ড করবে। আর যদি ছোটখাটো ত্রুটি থাকে সেটা তাদের সাথে ডিসকাস করে ম্যানেজমেন্ট লেটার দিয়ে সলভ করে।
তারপরে কি related party relationship and transaction have been appropriately accounted for and disclosed in accordance with the requirement of IS অর্থাৎ রিলেটেড পার্টি কি জিনিস জানেন কিনা কেউ একজন যদি বলেন রিলেটেড পার্টি কি আপনাদের কোনো আইডিয়া আছে কিনা কোন একটা ট্রানজাকশনের সাথে ইনভলভ যে মানে পক্ষগুলা থাকে হুম অ্যাকাউন্ট রিসিভেবল এটা অ্যাকাউন্টিং এর টার্ম তারপরেও যদি আপনাদের কারো জানা থাকে হ্যাঁ একটু কারো কোনো ধারণা আছে কিনা রিলেটেড পার্টি একই ক্লাসের যদি মানে আমাদের ইয়া থাকে না আসতেছে না আচ্ছা আর দুই একদিন একটু এটা একটু ইম্পর্টেন্ট একটু বোঝাতে দেখি বলার চেষ্টা করেন তারপর আমি বলে দিচ্ছি আপনাদের একটা এন্টিটি সাথে অন্য আরেকটা এন্টিটি যদি কোনোভাবে রিলেটেড থাকে লাইক সিস্টার কনসার্ন বা ওই এন্টিটির প্যারেন্ট কোম্পানি এরকম টাইপ যারা থাকে তাদেরকে রিলেটেড পার্টি বলে কিছুটা ঠিক আছে কি বলবো এটাকে আপনি ধরেন আমি একটা উদাহরণ দিয়েই একটু বোঝানোর চেষ্টা করি যে হচ্ছে আমার রিলেটেড পার্টি বলতে তাদেরকে মনে করেন আমার কোম্পানির চেয়ারম্যান বা অন্য আরেকটা কোম্পানির ডিরেক্টর হ্যাঁ বা আমার কোম্পানির ডিরেক্টর অন্য আরেকটা কোম্পানিরও ডিরেক্টরশিপ হোল্ড করছে মানে রিলেটেড সো আমি মনে করি টেক্সটাইল কোম্পানি আমি সুতা নিচ্ছি আরেকটা কোম্পানি থেকে যেখানে আমার কোম্পানির ডিরেক্টর ওখানে ডিরেক্টর অথবা চেয়ারম্যান অথবা এমডি বা কোনো একটা পজিশন হোল্ড করছে সো এখানে হয় কি ফেয়ার ভ্যালু ট্রানজাকশন আছে না যে ফেয়ার ভ্যালুতে হচ্ছে কিনা সেটার একটা মানে কি বলবো ফেয়ার ভ্যালুতে না হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে যে ধরেন আমার ভাই এখানেরও ডিরেক্টর আরেকটা কোম্পানিরও ডিরেক্টর আমি এখানকার চেয়ারম্যান আমি কি ডিসিশন দিলাম যে এখানকার যে টেক্সটাইল কোম্পানি এটা সুতাটা আসবে ওই কোম্পানি থেকে সো মার্কেটে যদি মনে করেন যে 10 টাকা আমি তার কাছ থেকে 12 টাকা দিয়ে কিনলাম কারণ তার কোম্পানিটা উইক আমি চাচ্ছি তাকে একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে সো মার্কেটে আমি অ্যাভেলেবল 10 টাকায় পাচ্ছি আমি 2 টাকায় তাকে কি করছি বাড়তি ফ্যাসিলিটি দিচ্ছি বাড়তি ফ্যাসিলিটি দিয়ে কি হচ্ছে এই কোম্পানির লস হচ্ছে আমি যে কোম্পানিতে অডিট করছি বাট তার কোম্পানির হচ্ছে গিয়ে লাভ হচ্ছে সো এরকম একটা জাস্ট একটা ছোট উদাহরণ দিয়ে বুঝালাম যে ঘটনাগুলা এরকমই হয় আর কি নরমালি সো যার কারণে আমরা যখন অডিট করি রিলেটেড পার্টি নিয়ে মানে ডিসক্লোজার থাকতে হয় কিংবা আপনি যখন লিস্টেড কোম্পানির অডিট করবেন রিলেটেড পার্টি নিয়ে একদম মানে পুঙ্খানুপুঙ্খু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও এটাকে খুব ভালো করে দেখতে বলে এবং রিপোর্ট করতে বলে ঠিক আছে সো যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করছে ম্যানেজমেন্ট কি বলছে রিলেটেড পার্টি রিলেশনশিপ এন্ড ট্রানজাকশন হ্যাভ বিন appropriately accounted for and disclosed in accordance with the requirement of IS কোন IS এ আছে একটু লিখে নেন IS 24 হচ্ছে রিলেটেড পার্টি নিয়ে কথাবার্তা বলা আছে সো IS এ যেভাবে বলা আছে ওইভাবে ডিসক্লোজ করা আছে বা ট্রিটমেন্টটা দেয়া আছে এটা সে স্বীকার করে নিল রিটেন রিপ্রেজেন্টেশন লেটার দিয়ে থার্ড হচ্ছে all events subsequent to the date of the financial statement for which IFRS requires adjustment or disclosure have been adjusted or disclosed কিছু ঘটনা থাকে এটাও লিখে নেন IS 10 subsequent events হ্যাঁ যদিও আমরা অডিট করছি বাট এখানে IS অনেকখানি লিংক আপ আছে IS 10 এ কি বলেছে যে তোমার যদিও ইয়ার এন্ড হচ্ছে 30 জুন যদি হয় বাট সাবসিকুয়েন্টলি কোনো ঘটনা ইমপ্যাক্ট ফেলবে বা কোনো ঘটনা ডিসক্লোজ করা দরকার কোনো ঘটনা অ্যাডজাস্ট করা দরকার তুমি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সেটা ডিসক্লোজ করে দিবা অথবা অ্যাডজাস্ট করে দিবা আপনাদেরকে যখন আমি রিপোর্টিং পড়াচ্ছিলাম গোয়িং কনসার্ন থ্রেট নিয়ে বলেছিলাম যদি গোয়িং কনসার্নের কোনো পসিবিলিটি থাকে কোম্পানি কিন্তু সেটা ডিসক্লোজ করে দিতে পারে এটা কিন্তু আমার ফাইন্যান্সিয়ালি কোনো ইমপ্যাক্ট ফেলছে না বাট এটা কোম্পানি যদি ফেয়ার থাকে ট্রু এন্ড ফেয়ার থাকে তাহলে তারা এটাকে ডিসক্লোজ করে সো এটাই বলেছে কোম্পানি রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে বলে দিচ্ছে আমি যে কোম্পানিতে অডিট করছি তারা বলছে কি যে কোনো সাবসিকুয়েন্ট ঘটনা যেটা ডিসক্লোজ করা দরকার বা অ্যাডজাস্ট করা দরকার আমরা সেটা ডিসক্লোজ করেছি অথবা অ্যাডজাস্ট করেছি ঠিক আছে সো এরপরে যদি আপনারা অডিট করতে গিয়ে দেখেন এমন কোনো ঘটনা আছে যেটা ডিসক্লোজ করার দরকার ছিল করেনি তাহলে এই যে কথাটা লিখেছে এটা মিথ্যা লিখেছে
সো আপনারা এটার বেসিস করেও কিন্তু রিপোর্ট করতে পারেন। ঠিক আছে, আমার পয়েন্টটা বুঝতে পারছেন যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা কেন জরুরি? কারণ প্রত্যেকটা পয়েন্ট কোম্পানি বলছে আমরা এটা করেছি, আমরা এটা দিয়েছি, আমরা এভাবে করেছি, আমরা ওভাবে করেছি। আপনি এটা নেয়ার পর যখন অডিট শুরু করবেন এই কথাগুলো মিলিয়ে দেখবেন, যেখানে ডেভিয়েশন পাবেন সেটাই রিপোর্ট। ঠিক আছে, সো আপনার জন্য কিন্তু পয়েন্ট গুলো অনেক ক্লিয়ার হয়ে গেল যে আমি কি কি পয়েন্ট নিয়ে আসবো। অনেক সময় এটা চিন্তা করতে হচ্ছে না। সো রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা দেখে এই পয়েন্ট গুলো তারা বলেছে এইটাই চেক করে দেখলে দেখবেন কিছু ফাইন্ডিংস অটো বের হয়ে যাবে। ঠিক আছে, সো এজন্যই এটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট। ওকে, 4 নম্বর পয়েন্ট কি লিখেছে? We have satisfactory title to all owned asset and there are no lien or encumbrance on such asset nor has been placed. অর্থাৎ যা অ্যাসেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখানো আছে সবগুলো অ্যাসেট কোম্পানি ওন করে, মানে কোম্পানির টাইটেলে আছে। আমরা ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশনে পড়েছিলাম না, রাইট এন্ড অব্লিগেশন কোম্পানির নামে থাকতে হবে। অর্থাৎ কোম্পানির নামে যদি থাকে তাহলেই কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবে, আদারওয়াইজ না। সো কোম্পানি স্বীকার করে নিচ্ছে যে যা অ্যাসেট সে দেখিয়েছে সব কিছুই কোম্পানির নামে আছে। সো আপনারা যখন অ্যাসেট অডিট করবেন তখন যদি কোনো কিছু দেখেন যে কোম্পানির নামে নেই, তখন তো তার এই কথার সাথে মিললো না, আপনারা সেটাকে ডেফিনেটলি মানে ম্যাটেরিয়াল একটা ইস্যু হিসেবে আপনারা নিয়ে আসতে পারবেন যে সে এক্ষেত্রে কি কোম্পানির যিনি মালিক তার নামে যদি স্থাবর সম্পত্তি থেকে থাকে সেটা কি কাউন্ট মানে হবে না? না 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 না, একদম মানে স্পেসিফিক কোম্পানির নামে থাকতে হবে। আপনারা তো এন্টিটি কনসেপ্ট পড়েছেন না? এটা তো Yes, ma'am. অনার্স মাস্টার্সে পড়ার কথা। সো কোম্পানির মালিক কিন্তু আলাদা এন্টিটি, তাই না? এটা তো আমরা জি জি পড়েছি। জি ম্যাম। ওকে, সো তারপরের পয়েন্ট হচ্ছে there are no non-compliance with regulatory requirements that could have a material effect on the financial statement. বলছে কি কোম্পানি এমন কোনো নন কমপ্লায়েন্স ইস্যু নাই, রেগুলেটরি রিকোয়ারমেন্টস নন কমপ্লায়েন্স নাই যেটা কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যাটেরিয়ালি ইফেক্ট ফেলতে পারে। তার মানে সে সবকিছু রেগুলেটরি রিকোয়ারমেন্ট সবকিছু ফলো করেছে, কমপ্লাই করেছে। তারপর আপনি যখন মনে করেন এটা একটা ব্যাংক, হ্যাঁ, ব্যাংকের তাহলে তার জন্য রেগুলেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সমস্ত সার্কুলার, বিআরপিডি সার্কুলার সবকিছু। এখন আপনি ধরে ধরে অডিট করার টাইমে দেখবেন যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট সে ফিল আপ করেছে কিনা। যদি না করে সাথে সাথে রিপোর্ট, কারণ সে অলরেডি লিখেছে সে মেনে সবকিছু ফলো করেছে, কমপ্লাই করেছে। বাট আলটিমেটলি যদি ফলো না করে তাহলে সেটা আপনি ডেফিনেটলি রিপোর্ট করবেন। ওকে, তারপর কি আছে একটু যাই। Okay, financial statement disclose all the facts which we are aware that are relevant to the entity's ability to continue. অর্থাৎ কোম্পানি গোয়িং কনসার্ন কোনো থ্রেট নাই, যদি এমন কিছু থাকে তাহলে সেটা ডিসক্লোজ করেছে, বা অ্যাবিলিটি মানে সে যে 12 মাসের বেশি চলতে পারবে সেরকম অ্যাবিলিটি আছে সেটা সে ডিসক্লোজ করেছে। ওকে, তার মানে আপনি যদি এই জিনিসটা ডিসক্লোজ করার পরও আপনি যদি অডিট করতে গিয়ে দেখেন যে গোয়িং কনসার্ন থ্রেট আছে, এমন অবস্থা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের 12 মাস চলবে কিনা, তাহলে ডেফিনেটলি তার এই কথার সাথে মিলল না, সেটা আপনি রিপোর্ট করবেন। ওকে, তারপর হচ্ছে ইন প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট ইউজেস সিগনিফিক্যান্ট অ্যাজাম্পশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট এস্টিমেট which are reasonable and have been disclosed in the financial statement. So কি বলছে, এটা কিন্তু কোম্পানি বলছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারের সময় আমরা এস্টিমেট ইউজ করেছি, অ্যাজাম্পশন ইউজ করেছি যেগুলো রিজনেবল ছিল এবং সেগুলো ডিসক্লোজ করেছি। সো আমরা একটু আগে কিন্তু চ্যাপ্টার 11 এ পড়ছিলাম যে এস্টিমেট যেটা করেছে সেটা রিজনেবল কিনা এটা অডিটরের কিন্তু দায়িত্ব দেখা। সো সে বলেছে যে যেটা এস্টিমেটেড ফিগার যা আছে, হতে পারে সেটা অ্যাকাউন্ট রিসিভেবল, হতে পারে যে মামলার ইস্যুতে প্রভিশন, সেটা রিজনেবল এবং সে সেটা ডিসক্লোজ করেছে। সো আমরা অডিট করতে গিয়ে দেখবো অ্যাকচুয়ালি রিজনেবল। We have no plan or intention that may materially affect the carrying value or classification of asset and liability. So তারা বলছে কি, আচ্ছা এটা বলেন অ্যাসেট লায়াবিলিটি কখন ক্লাসিফাই করা হয়? ক্লাসিফাই মানে হচ্ছে গিয়ে কি বলবো, মানে নন কারেন্ট অ্যাসেট বলতে কিছু থাকবে না, নন কারেন্ট লায়াবিলিটি বলতে কিছু থাকবে, সব কারেন্ট লায়াবিলিটি হয়ে যাবে, কারেন্ট অ্যাসেট থাকবে। এটা কখন করা হয়? কোনো আইডিয়া? নো ম্যাম।
ম্যাম লিকুইডেশনের সময় ম্যাডাম। যখন Yes, liquidation হবে। ফাতিমা কারেক্ট। Yes, ম্যাম। সো তারা বলছে কি উই হ্যাভ নো প্ল্যান অর ইন্টেনশন, আমাদের কোনো প্ল্যান বা ইন্টেনশন নাই যাতে করে ক্যারিং ভ্যালু অথবা ক্লাসিফিকেশন করতে হয় অ্যাসেট এবং লায়াবিলিটি। সো তারপরেও আমরা যদি অডিট করতে গিয়ে দেখি যে বোর্ডের কোনো ডিসিশন বা কিছু এরকম আভাস পাওয়া যাচ্ছে যে এটা লিকুইডিটেশন হয়ে যেতে পারে, সেটা কিন্তু আমরা রিপোর্ট করবো যে তোমরা তো বলেছো তোমাদের কোনো প্ল্যান নাই, বাট আমরা দেখতে পাচ্ছি বোর্ডে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ওই যে আমরা বোর্ড মাইনরস গুলো যখন নিব কালেক্ট করব, সেখানে যদি এই ধরনের কোনো ইস্যু আমাদের নজরে আসে আমি সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো আমরা জানি যে যখন লিকুইডিটেশনে যায় তখন হচ্ছে নন কারেন্ট অ্যাসেট গুলোকে কারেন্ট অ্যাসেটে নিয়ে আসা হয়, নন কারেন্ট লায়াবিলিটি গুলোকে কারেন্ট লায়াবিলিটিতে নিয়ে আসা হয়, অ্যাসেট দিয়ে লায়াবিলিটি মিট আপ করা হয়, তাই না? ওকে, সো তারপরে হচ্ছে উই হ্যাভ ডিসক্লোজ টু ইউ দ্য রেজাল্ট or our assessment of the tax that the financial statement may be materially misstated as a result of fraud. সে কি বলছে কোম্পানি যে আমাদের যদি কোনো ফ্রডের পসিবিলিটি থাকে বা ফ্রড হবে, এরকম ম্যাটেরিয়ালি মিসস্টেটেড হবে ফ্রডের কারণে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এরকম কিছু আমাদের নজরে আসলে আমরা অবশ্যই সেটা ডিসক্লোজ করেছি। সো তারপরেও যদি আপনি অডিট করতে গিয়ে দেখেন যে ফ্রডের পসিবিলিটি আছে অথচ সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোথাও ডিসক্লোজ করা নাই, সাথে সাথে সেটাকে নিয়ে ম্যানেজমেন্টের নজরে নিয়ে আসবেন যে কোনো উপায়, সেটা ম্যানেজমেন্ট লেটার হতে পারে বা অন্য কোনো ভাবে। সো সে এটা ডিসক্লোজ করেছে বলেছে, বাট আপনারা চেক করবেন অ্যাকচুয়ালি এই ধরনের কোনো ইস্যু আছে। We have disclosed to you the identity, the entities, related parties, and all the related party relationship and transaction which are related party নিয়ে বারবার আসবে, কারণ রিলেটেড পার্টি খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো সে কি বলেছে, আমরা ডিসকাস করেছি রিলেটেড পার্টির যত রিলেশন আছে, যত ট্রানজাকশন আছে আমাদের জানা মতে সবকিছু আমরা ডিসক্লোজ করেছি। ওকে, there are no contingencies and events having occurred after the statement of financial position date that could have a material impact on the condition of asset and liability on the statement of financial position date and are of such importance that non-disclosure would prevent the user of financial statement. আচ্ছা, কি বলেছে এখানে যে এরকম কন্টিনজেন্সিস কোনো অ্যাসেট অথবা লায়াবিলিটি নাই তাদের যেটা কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন কন্টিনজেন্সিস অ্যাসেট সম্ভাব্য দায় অথবা সম্ভাব্য সম্পদ, বাংলায় বললাম যাতে করে আপনারা রিলেট করতে পারেন। কি কারো কোনো আইডিয়া আছে? এই প্রভিশন টাইপের ম্যাম, যেরকম বললেন যেটা মামলা চলতেছে ইন ফিউচারে, সেটা যদি আমি জিতে যাই। ইয়েস, এটা একটা হতে পারে। তারপর আরেকটু যদি ক্লিয়ারলি কারো জানা তারপরে স্যার থাকে। ম্যাম এনবিআর এর কাছে মানে আমাদের যে ট্যাক্স এবং প্রভিশনটা আমরা করে রাখি, সে ট্যাক্স প্রভিশন। আচ্ছা, কন্টিনজেন্ট অ্যাসেট কি জিনিস? সম্ভাব্য সম্পদ, কোনো আইডিয়া? সম্ভাব্য সম্পদ মানে আসতে পারে। মনে করেন একটা জমি নিয়ে মামলা চলছে, জমিটা আমার দখলে আসবে না যার সাথে মামলা করছি তার দখলে যাবে। সো মামলা টামলার ইস্যুতে আমি দেখলাম যে এটা হচ্ছে আমার পক্ষে আসার পসিবিলিটি বেশি। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনারা এটাও লিখে রাখেন, সব অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড IAS 37, এটা আপনারা প্রফেশনাল লেভেলে একটু ডিটেলস করতে পারবেন। আপনাদের এই অ্যাকাউন্টিং বইতেও বোধহয় আছে, তাই না? ইয়েস ম্যাম। একটু কথাবার্তা। ইয়েস, সো প্রবাবল এবং পসিবল দুইটা ওয়ার্ড ইউজ করে। হ্যাঁ, সো লায়াবিলিটি হচ্ছে পসিবিলিটি হলেই তুমি লায়াবিলিটি রাখা শুরু করবা, যে তোমাকে দিতে হবে। এটা যদি কোনো আজ পাও তখন থেকেই তুমি প্রভিশন রাখা শুরু করবা, কারণ এটা কিন্তু তোমার প্রফিটের সাথে রিলেটেড। বাট কিছু যদি পাও সম্ভাবনার সাথে সাথে সেটাকে দেখায়ও না, যদি নিশ্চিত হও যে হ্যাঁ এটা আমার সম্পত্তি হবে তখন দেখাবো প্রবাবল আর পসিবল। সো আমি হচ্ছে গিয়ে দায়টা কখন দেখাবো যে হ্যাঁ আমাকে দিতে হবে, এটার আজ পাওয়ার সাথে সাথে আমি রাখা শুরু করব। বাট সম্পদ তখন দেখাবো যদি নিশ্চিত হই যে না আমি জিতেছি, এখন হচ্ছে আমি এটাকে মানে জাস্ট একটু কিছুটা ফর্মালিটি বাকি আছে, বাট সমস্ত রায়টাই সবকিছু ঘোষণা হয়ে গিয়েছে যে এটা আমার নাম, তখন শুধুমাত্র অ্যাসেট হিসেবে দেখাতে পারে। ঠিক আছে, সো
কোম্পানি বলছে কি যে ফাইন্যান্সিয়াল পজিশনে কন্টিনজেন্সি যদি এরকম কিছু থেকে থাকে আমরা সেটাকে যেভাবে আইএস বলেছে সেভাবেই ট্রিটমেন্ট দিয়ে ডিসক্লোজার দিয়ে সেটাকে প্রেজেন্ট করেছি। ঠিক আছে? এনি আদার ম্যাটার্স দ্য অডিটর মে কনসিডার অ্যাপ্রোপ্রিয়েট, আরো যদি কোনো ম্যাটার থাকে যে অডিটর মনে করছে অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। সো এটা ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড যা যা দরকার ছিল এই ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন অথবা রিটেন রিপ্রেজেন্টেশন লেটার যে নামেই বলা হোক না কেন এটা নিয়ে কথাবার্তা। তারপরেও আছে, এই লেটারটা এখানেই শেষ না, ইনফরমেশন প্রোভাইডেড, আরো কিছু ইনফরমেশন ম্যানেজমেন্ট প্রোভাইড করছে যেটা কিনা এনগেজমেন্ট লেটারেও আছে। এই কথাগুলো সেম দেখেন, উই হ্যাভ প্রোভাইডেড ইউ, ম্যানেজমেন্ট বলছে কি আমরা আপনাকে প্রোভাইড করছি অ্যাক্সেস টু অল ইনফরমেশন অফ হুইচ ইউ আর অ্যাওয়ার দ্যাট ইজ রিলেভেন্ট টু দ্য প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাচ অ্যাজ রেকর্ডস, ডকুমেন্টেশন এন্ড আদার। অর্থাৎ তোমাকে সকল ইনফরমেশনে অ্যাক্সেস দেওয়া হচ্ছে যেটা কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে রিলেটেড, এটা রেকর্ড, ডকুমেন্টেশন বা আদার্স রিলেটেড ইস্যুতে যা যা দরকার আমরা সবকিছু ডিসক্লোজ করেছি। আচ্ছা, শিহাবুদ্দিন লিখেছেন কি এটা কি নন ব্যালেন্স শিট আইটেম কিনা? আপনি বোধহয় ব্যাংকের কনসেপ্ট থেকে বলছেন না, কন্টিনজেন্ট অ্যাসেট বা লায়াবিলিটি, এটা ব্যাংকের কনসেপ্টে ঠিক আছে, বাট নরমালি অন্যান্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মানে মেইন পয়েন্ট হিসেবে কাউন্ট করে। ঠিক আছে? ওকে, সো আমরা আবার আসি পয়েন্টে। অ্যাক্সেস টু অল ইনফরমেশন অফ হুইচ উই আর অ্যাওয়ার, মানে আমাদেরকে সমস্ত জায়গায় অ্যাক্সেস দেওয়া হচ্ছে। Additional information that you have requested from us for the purpose of the audit, অডিটের পারপাজে আমাদের যদি আরো এক্সট্রা কোনো ইনফরমেশন লাগে তারা সেটাও আমাদেরকে প্রোভাইড করবে। Unrestricted access to person within the entity from whom you determine is necessary to obtain audit evidence, যদি অডিটর মনে করে যে অডিট এভিডেন্স কালেক্ট করার জন্য কারো কারো কাছে যেতে হবে আমাকে পার্সোনালি, সেখানেও তারা আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিবে। আপনাকে একটু রিলেট করতে পারছেন, এনগেজমেন্ট লেটারে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে এটা এটা, মনে আছে কিনা? সো তারা রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে ওটাকেই স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ আসলেই আমাদের রেসপন্সিবিলিটি এটা, আমরা আপনাদেরকে এই সুবিধাগুলো দিব। All transactions that have been recorded in the accounting records and accounting software are reflected in the financial statement, অর্থাৎ বলছে কি সফটওয়্যারে যা আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তাই রিফ্লেক্ট করছে। অর্থাৎ আমরা কোনো মানে সফটওয়্যারে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে একটা এরকম, ঠিক আছে? সো যা আপনার সফটওয়্যারে দেখাচ্ছে সেটাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এসেছে। We have disclosed to you the result or our assessment of the tax that the financial statement may be materially misstated as a result of fraud, অর্থাৎ ম্যাটেরিয়ালি মিসস্টেটেড হতে পারে ফ্রডের কারণে, এরকম কোনো কিছু থাকলে সেটা আমরা আপনাদের কাছে ডিসক্লোজ করব এবং হচ্ছে গিয়ে ডিসক্লোজ করেছি, এবং সেই রিলেটেড যদি কোনো ইনফরমেশন আপনাদের লাগে সেটাও আমরা প্রোভাইড করব। ঠিক আছে? তো আর কি বলছে একটু দেখি। We have disclosed to you all information in relation to fraud or suspected fraud that we are aware of and that affects the entity and involves, অর্থাৎ ফ্রড হতে পারে অথবা সাসপেক্টেড ফ্রড পসিবিলিটি আছে এরকম কোনো ইনফরমেশন আমাদের যদি জানা থাকে অ্যাজ আ অডিটর আপনাকে আমরা সেটা প্রোভাইড করব, অথবা কারা ইনভলভ আছে সেটা আপনাকে ইনফরমেশন দিব। হতে পারে ম্যানেজমেন্টের কেউ ইনভলভ আছে অথবা এমপ্লয়ি বা যেই হোক না কেন সেই ইনফরমেশন গুলো ম্যানেজমেন্ট আমাদেরকে প্রোভাইড করবে, তাই বলছে। ওকে, আর we have disclosed to you all information in relation to the allegation of fraud or suspected fraud or appearing the entities finance। আচ্ছা, এটা হয় কি অনেক সময় আমরা বলি কোনো কোম্পানিতে হয়তো কাউকে দুর্নীতির কারণে মানে তাকে সাসপেন্ডেড করা হলো, সে বাইরে গেল বাট তার কোনো আত্মীয় স্বজন, তার কোনো ফ্রেন্ড, তার কোনো পরিচিত ওই প্রতিষ্ঠানে রয়ে গেল, সে কি করলো তার তো ওই স্বভাবটা তো আর যায় না, সে নিজে তো বের হয়ে গেল কোম্পানি থেকে বাট তার ওই পরিচিতকে দিয়ে ফ্রডের মানে ফ্রড করার আরেকটা রাস্তা বের করে, এটাকে বলে এলিগেশন অফ ফ্রড। অর্থাৎ আমি করছি না বাট আমি কাউকে দিয়ে করাচ্ছি। হ্যাঁ, সো কোম্পানি বলছে কি যে ফ্রডের পসিবিলিটি থাকলে বা সাসপেক্টেড ফ্রড থাকলে সেগুলো তো বলছি আপনাকে, বাট এলিগেশন অফ ফ্রড যদি থেকে থাকে, যদি কোনো ফর্মার এমপ্লয়ি এটা করে থাকে বা ভিতরের কোনো এমপ্লয়িও করে থাকে বা অ্যানালিস্ট, রেগুলেটর বা আদার্স যে কেউ ইনভলভ থাকুক না কেন,
আমরা সেই ইনফরমেশন গুলো আপনাকে ডিসক্লোজ করব এবং আপনাকে সমস্ত রকম ইনফরমেশন আমরা দিয়ে দেব। We have disclosed to you all known instances of non-compliances or suspected non-compliances with laws and regulators whose effects should be considered when preparing the financial statement. অর্থাৎ যত রকম রেগুলেটরি রিকোয়ারমেন্টস আছে আমরা ফিল আপ করার চেষ্টা করেছি, বাট কোনোটা যদি নন কমপ্লায়েন্স থেকে থাকে যে আমরা এটা পারিনি, এটা নন কমপ্লায়েন্স আছে, যা যা জানা আছে আমরা সেই রিলেটেড ইনফরমেশন আপনাকে দিব যে এইগুলো ছিল আমাদের রেগুলেটরি রিকোয়ারমেন্টস, এইটুকু আমরা ফলো করেছি, এইটুকু পারি। ওকে, সো এই ইনফরমেশন গুলো আমরা আপনাকে প্রোভাইড করব। We have disclosed to you the identity of the entities, related parties and all the related party relation and transaction which are আমি বলছি বারবার এই ওয়ার্ডটা আসবে। সো রিলেটেড পার্টি রিলেটেড যা ইনফরমেশন আপনার লাগবে, মনে করেন আমি অডিটর হিসাবে কি করলাম, আমি বললাম কি যে তোমার এই তো রিলেটেড পার্টি, আমি তাকে একটু ভিজিট করব কিংবা তার থেকে ইনফরমেশন নিব বা তার সাথে কথা বলবো, সো কোম্পানিকে কিন্তু এগিয়ে এসে আপনাকে সাপোর্ট দিবে। তো সেটাই বলছে যে এই রিলেটেড যা কিছু আমি ডিসক্লোজও করবো এবং আপনাকে হেল্প করবো। এনি আদার ম্যাটার্স দ্য অডিটর মে কনসিডার নেসেসারি। সো মোটামুটি এই ছিল রিটেন রিপ্রেজেন্টেশন লেটার। এই চ্যাপ্টারে এইটাই মেইন জিনিস, আর কিছু ছিল না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আর বইতে থেকে আমি দুই একটা লাইন হয়তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যেটা সিনপসিসে না। বইটা সামনে বাস্তবে তো ম্যাম কর্তৃপক্ষ এতটা ফ্লেক্সিবল হয় না। বাস্তবে কি হয় আশিক, আপনি আমি সবাই জানি এই ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারটা অডিটর লিখে দেয়, ওরা শুধু প্রিন্ট করে সাইন করে। ইয়েস ম্যাম। Yes, so that's why actually এটার মূল্য কতটুকু সে বোঝে না। সে যদি পরে এটা সাইন করতো, সে এইসব কোনো শর্তে রাজি হতো না। হ্যাঁ, ওরা বোঝে না, হ্যাঁ এটা লাগবে আপনাদের, তাহলে আপনারা লিখে দেন কি লিখা দরকার, বাট তারাই যে তাদের জালে ফেসে যাচ্ছে এটা তারা বুঝে না। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। আমরা অডিটর হিসাবে এই সুযোগটা কাজে লাগাতে পারি। সো একটু বইটাও সামনে থাকলে একটু দেখতে পারেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বা আপনাদের যদি মনে আর কোনো কোশ্চেন থাকে সেটাও আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা, দেখি এতক্ষণ যেহেতু পড়ালাম 192 তে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, এটা একটু দেখি অ্যানসার করেন তো। তে which two of the following are purpose of a written representation letter from management? আমরা এতক্ষণ তো পড়লাম, ওইটা বেসিসে আমরা একটু বলার চেষ্টা করি। ফার্স্ট একটা আছে কি যে তাহলে এটার পারপাসটা কি, আমরা তো এতক্ষণ পড়েছি, একটু দেখি। কনফার্মেশন দ্যাট ম্যানেজমেন্ট হ্যাজ রিসিভড দ্য সাইন অডিট রিপোর্ট, এটা কি ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারের পারপাস কি এটা? যে বি হবে। confirmation that management has fulfilled its responsibility for the preparation of financial statement. Okay. Yes ma'am. এটা Yes. confirmation of all representation made by management in the course of the audit. No ma'am. Okay. Confirmation that management has recorded and reflected all transaction in the financial statement. Yes ma'am. Okay. Yes, ma'am. Confirmation that management understand the terms of the engagement. No ma'am. No, ma'am. দুইটা বলছে তো। ওকে, সো দেখছেন তো যে মানে ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো জাস্ট একটু আপনারা বাসায় পড়ে নিলে মোটামুটি। আচ্ছা, আরেকটা আছে সেলফ টেস্ট 3, যেহেতু আমাদের মাল্টিপল চয়েস টাইপেই যাবে, আমরা ওগুলো একটু সিলেক্ট করি। which two of the following statement are correct? আমি একটু পড়ি। written representation must include a statement that the selected accounting policies are appropriate. এটা কি? আমি আবারও বলছি, which two of the following statement are correct? Written representation must include a statement that the selected accounting policies are appropriate. এটা কি না? এটা হওয়া উচিত ম্যাম। হ্যাঁ আশিক, আমার মতে তো এটা হওয়া উচিত। হওয়া উচিত। আচ্ছা,
তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন শুড বি corroborated with other source of evidence. এটা কি হওয়া উচিত কিনা? corroborated এর মানে বুঝেন না, মানে হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে কি এটা মানে সোর্স অফ এভিডেন্স এ যা ছিল সেটাই ঠিকঠাক মতো প্রেজেন্ট করা হয়েছে বা কিছু এরকম স্বীকারোক্তি কিনা? ম্যাম আপনি কোথা থেকে পড়তেছেন, আমি খুঁজে পাইনি এটা। হ্যাঁ হ্যাঁ আফসোস পেজ নাম্বার 193। 193। ইয়েস ম্যাম, পাইছি ম্যাম। ওকে, সো আচ্ছা, যাদের সামনে বই আছে তারা আমাকে অ্যানসার করেন একটু পড়ে যে কোন দুইটা হচ্ছে কারেক্ট। 3 নাম্বারটা ছিল রিটেন রিপ্রেজেন্টেশন আর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সোর্স অফ এভিডেন্স when other evidence doesn't exist because it has been accidentally destroyed. তো বলেন। হবেই ম্যাডাম। The written representation should be dated on or before the date of the auditor's report. কোনটা কোনটা কারেক্ট? রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা কখন নেওয়া উচিত? যখন সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিব, তার মানে অবশ্যই এটা Yes, হচ্ছে ma'am. অডিটরস Reporter. রিপোর্টের আগে নিতে হবে, তাই তো? তাহলে এ আর ডি ডি ম্যাম। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে আর আরেকটা যে 3 নাম্বারটা বলেছে ওইটা আমি একটু রিলেট করি, আপনাদের এখানে আছে টপিক ওইটার সাথে। এখানে কি বলেছে? রিটেন রিপ্রেজেন্টেশন আর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সোর্স অফ এভিডেন্স when other evidence doesn't exist. কেউ কেউ হয়তো ভাবতে পারে এখানে তো অলরেডি কোম্পানি বলেই দিয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সে কি কি রেখেছে, কি কি ইনফরমেশন প্রোভাইড করবে। সো কেউ তো বলতেই পারে যে আর অডিট করার দরকার কি, হ্যাঁ আর এভিডেন্স কালেক্ট করার দরকার কি, ম্যানেজমেন্ট সব স্বীকার করেই নিল, ম্যানেজমেন্ট তো বললোই যে সে সবকিছু ফেয়ারলি প্রেজেন্ট করেছে, সমস্ত অ্যাসেট তার ওনে আছে, সবকিছু সে কমপ্লাই করেছে। অ্যাকচুয়ালি কি তাই? ফ্রড হতে পারে। একটা রিজন বললাম যে আসলে জিনিসটা আমরা প্রিপেয়ার করে দিই তো তারা পড়েও দেখে না, ধরলাম তারাই প্রিপেয়ার করে, বাট তারপরেও অডিটরের অডিট করে দেখা উচিত যে অ্যাকচুয়ালি যেটা লেখা হয়েছে সেইভাবে তারা ঠিকঠাক মতো কাজ করেছে কিনা। সো আমরা এটা কালেক্ট করি বা না করি আমাদেরকে কিন্তু অডিট প্রসিডিউর ঠিকই পালন করতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট অডিট এভিডেন্স বাট একমাত্র অডিট এভিডেন্স না। আমি আবারও বলি, WRL বা রিটেন রিপ্রেজেন্টেশন লেটার হচ্ছে একটা ইম্পর্টেন্ট অডিট এভিডেন্স যেটা আপনাকে ফাইলে থাকতেই হবে, কারণ অলরেডি কিন্তু বুঝতেছেন এটা গুরুত্ব, যে এটা না থাকলে এই যে দেখেন সে যেগুলো স্বীকার করে নিল বা সে কি কি প্রোভাইড করবে আপনাকে বলেছে, আপনি তাহলে কি হয় পরবর্তীতে যখন অডিটটা ফুল ফেজে শুরু করবেন কোনো ধরনের যদি কোলাবোরেশন করতে অসুবিধা হয়, কোনো কিছু কেউ প্রোভাইড করতে আপনাদেরকে স্বীকারোক্তি না করে বা কোনো কিছু যদি আপনি দ্বিমত দেখেন তাহলে কিন্তু আপনি বলবেন যে দেখেন এই লেটারও তো আপনারা এইভাবে বলেছেন, জিনিসটা তো এইভাবে না। ঠিক আছে স্যার, আমি এইটা আমার সেফগার্ড হিসেবে কাজ করবে, যার কারণে আমি এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা অবশ্যই কালেক্ট করব অ্যাজ আ ইম্পর্টেন্ট অডিট এভিডেন্স, বাট এটা একমাত্র অডিট এভিডেন্স না। ঠিক আছে, কথা বোঝা গেল? জি ম্যাম। ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে, এটা আপনাদের লেখা আছে দেখি, ওই যে 1.2 তে পেজ নাম্বার 190 তে উপরের দিকে একটু দেখেন, 190 তে 1.2 তে একদম উপরের দিকে সেকেন্ড প্যারাটা পড়ি। রিটেন রিপ্রেজেন্টেশন ক্যান নট বি ইউজ ইনস্টেড অফ আদার এভিডেন্স হুইচ দ্য অডিটর এক্সপেক্ট টু এক্সিস্ট। সো অন্যগুলো সাবস্টিটিউট হিসেবে এটা ইউজ হবে না, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এভিডেন্স যেরকম অন্যান্য এভিডেন্স গুলাও, বাট সব এভিডেন্সের মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এটাতে সে অনেক কিছু স্বীকার করে নিয়েছে, এটা আপনাদের ফাইলে অবশ্যই থাকতে হবে, বাট আপনার অডিট করে বাকি এভিডেন্স গুলো কালেক্ট করতে হবে। ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, সো আমরা বোধহয় মোটামুটি, আচ্ছা এখানে কিছু ট্রু আর ফলসও আছে, যেহেতু আমরা জানি যে এখন যেহেতু মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন আমাদের ট্রু ফলস গুলো আসবে, আমরা বরং এটাও একটু দেখে নেই না। সেলফ টেস্ট 1 নাম্বার, written representation include a statement that management has provided the auditor with all relevant information. It's True true or ma'am. false? True. Okay. True. All written representation are in the form of a representation letter addressed to the shareholder.
এটা কি ট্রু না ফলস? এটা ফলস মেবি। এটাকে শেয়ার হোল্ডারকে ইয়া করা হয় না, কাকে দেওয়া হয় বলেন? অডিটরকে অডিটরকে দেওয়া হয়। এটা তো ম্যানেজমেন্ট থেকে অডিটরকে দেওয়া হয়, ঠিক আছে, শেয়ার হোল্ডারকে না। তো আচ্ছা, যেহেতু সময় আছে আমরা বোধহয় একটু চ্যাপ্টার 11 এরও সেলফ টেস্ট গুলো একটু দেখি। হ্যাঁ, চ্যাপ্টার 11 এর সেলফ টেস্ট দেখি কি আছে। 182 নাম্বার পেজে পেয়েছি কি আমরা? ইয়েস ম্যাম, পাইছি। ওকে, দেখি আমরা একটু। Which one of the following procedure would give the most persuasive evidence that a control operated as the assurance providers have been advised? একটু পড়েন। এই যে এভিডেন্সের প্রসিডিউর গুলো আলোচনা করেছি ওইটার মধ্যে থেকে এই কোশ্চেনটা একটু পড়েন। ইনস্পেকশন অফ দ্য কন্ট্রোল হ্যান্ডবুক, নাকি ইনকোয়ারি অফ দ্য স্টাফ অপারেটিং কন্ট্রোল, নাকি অবজারভেশন অফ দ্য স্টাফ অপারেটিং দ্য কন্ট্রোল, নাকি রিপারফরমেন্স অফ দ্য কন্ট্রোল বাই অডিটর? আমরা প্রসিডিউরে একটা পড়েছি না, রিপারফর্ম করতে হবে, অডিটর স্টাফ রিপারফর্ম করবে, ঠিক আছে। সো ইনস্পেকশন, ইনকোয়ারি, অবজারভেশনের কথা বলা ছিল, বাট এরকম কথায় না যে ইনস্পেকশন করবা কন্ট্রোল হ্যান্ডবুক বা ইনকোয়ারি করবা স্টাফ অপারেটিং দ্য কন্ট্রোল, এগুলো না, ঠিক আছে। আমরা তো একটু বোধহয় মনে আছে আমরা চ্যাপ্টার 11 এ যে ইনস্পেকশন করতে বলেছিলাম ট্যানজিবল অ্যাসেট গুলা, ইনকোয়ারি করতে বলেছিলাম তাদের প্রসেস বা তারা কিভাবে কি কাজ করে, অবজার্ভ করতে বলেছিলাম তাদের সমস্ত কিছু তারা ঠিক মতো মেনটেন করছে কিনা, আর রিপারফর্ম করতে বলেছিলাম যে কন্ট্রোলটা ঠিক আছে কিনা, তাই না? সো এখানে আমাদের আপনারা কি বুঝতে পারছেন? সো আমাদের এটা কিন্তু ডি নাম্বারটা হচ্ছে আমাদের প্রসিডিউরের সাথে রিলেটেড। সো এটা তারপর primary test for each type of accounting is directional testing. এই যে directional testing বলেছিলাম, দেখি এটা একটু বলেন তো। একটু পড়েন, পড়ে একটু অ্যানসার করেন, আমরা দেখি ইয়াগুলা সেলফ টেস্ট গুলা সলভ করে ফেলি। আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারছি না কোশ্চেন? ম্যাম বুঝতে পারছি। মমিনা বুঝতে পেরেছেন নাকি পারেননি? জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কি হবে অ্যাসেটের জন্য? কি হবে? আই থিংক ম্যাম ওভার এস্টিমেটেড হলে তো আমাদের, হ্যাঁ, লায়াবিলিটির জন্য লাইব্রেরি হবে ম্যাম। আন্ডার স্টেটমেন্ট হবে, Understatement. ইনকামের জন্য হবে আন্ডার স্টেটমেন্ট, এক্সপেন্সের জন্য হবে ওভার স্টেটমেন্ট। আচ্ছা, 3 নাম্বার দেখি, আইডেন্টিফাই দ্য সিগনিফিকেন্ট রিলেশনশিপ ইন দ্য লিস্ট অফ দ্য আইটেমস বিলো। Identify the significant relationship in the list of the items below. কোনটার সাথে কোনটা রিলেটেড? পেয়েবলের সাথে কোনটা রিলেটেড? পেয়েবল কখন হয়? যদি আমি পারচেজ করি, রাইট? ইন্টারেস্টের সাথে কোনটা রিলেটেড? যদি আমি লোন নিই। লোন নেই ম্যাম। ওকে, তারপরে রেভিনিউ রিসিভেবলের সাথে রিলেটেড, রাইট? রিসিভেবলের সাথেই তো রেভিনিউ রিলেটেড, যে আমি সেল করব তারপরেই তো আমার রিসিভেবল হবে, কিছু ক্যাশে কালেক্ট করব। আর ইনটেনজিবল অ্যাসেট কি করতে হয়? অ্যামোর্টাইজ করতে হয়। ওকে, সো এভাবে। আচ্ছা, আইডেন্টিফাই whether the following statement are true and false. এগুলো কিন্তু সবগুলো আপনাদের আসার পসিবিলিটি আছে। আগে রিটেন ফরম্যাটে যখন কোশ্চেন হতো এগুলো এরকম টাইপ কিছু আসতো না, যেহেতু এখন মাল্টিপল চয়েস, এইগুলো আপনাদের আসার পসিবিলিটি বেশি। 4 নাম্বারটা, the risk that the auditor's conclusion based on a sample may be different from the conclusion if the entire population is subjected to the same audit procedure in sampling list. True না false? Definitely true, কারণ আমি স্যাম্পল বেসিসে একটা ডিসিশন নিলাম, যদি পুরোটা দেখতাম হয়তো বা ডিসিশন অন্যরকম হতেও পারত, কারণ হয়তো আমি স্যাম্পলিং করে যেটা রিস্ক বের করেছি
নন স্যাম্পলিং এ যেগুলো ছিল ওইগুলো তো হয়তো রিস্ক ছিল, যেটা আমার স্যাম্পলিং এ ছিল না বলে আমি ধরতে পারিনি, তাই না? সো ডিসিশনটা ডিফারেন্ট হতেই পারত। ম্যাম পরেরটা ট্রু। হ্যাঁ, the risk that the auditor might use inappropriate procedure or might misinterpret audit evidence and thus fail to recognize a misstatement or deviation is not. Yes, this is true. Okay. 5 number টিকটি আমরা দেখি, identify whether the following example of sample selection are random, haphazard or systematic. পড়ি একটু, পড়ে অ্যান্সার দিন। Barry is selecting a sample from the list of receivable balances. He selects the second and thereafter every 7. তাহলে ডেফিনেটলি এটা র্যান্ডম বা হ্যাফাজার্ড না, এটা হচ্ছে সিস্টেমেটিক সিলেকশন। আর Carol is selecting a number of purchase invoices to carry out a directional testing. He selects them by flicking through the files and selecting an invoice occasionally. So that is random অথবা haphazard, তাই না? হ্যাফাজার্ডও বলতে পারি, এটা র্যান্ডমও বলতে পারি, যদি আমাদের অ্যানসারে মেবি হ্যাফাজার্ড দেয়া আছে, বাট এটা র্যান্ডমও হতে পারে। সো এই ছিল মোটামুটি সেলফ টেস্ট। ম্যাম তাহলে আমরা কি যে কোনো একটা দিলেই আমাদের হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা সমস্যা নেই। একটা অল্টারনেটিভ। হ্যাঁ হ্যাঁ, অল্টারনেটিভ। সো দেখলেন তো কত ইজি। সো আমরা এরকম ভাবে ভিতরেও যদি কোনো ইন্টারেক্টিভ থাকে, ওয়ার্ড এক্সাম্পল বা ইন্টারেক্টিভ কোশ্চেন, ওগুলো আমরা পড়ে নিব। যদি কোনটা আমাদের মনে হয় যে এটা নিয়ে আরেকটু কথা বলা দরকার কিংবা ম্যাডামকে এটা আরেকটু বুঝিয়ে দেওয়া দরকার, ডেফিনেটলি এটা আপনারা আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আমি আপনারা একটু কোশ্চেন খুঁজেন, তারপরেও এই দুইটা চ্যাপ্টারে আমি এই ফাঁকে আপনাদেরকে মেইল করে দেই। হ্যাঁ, যেটাতে ইউআরএল পাঠিয়েছে আমি ওই মেলেরই রেসপন্সে আপনাদেরকে। ম্যাম ইন্টারেক্টিভ কোশ্চেন টু যদি একটু বুঝাইতেন। কোন চ্যাপ্টারের? হ্যাঁ এই চ্যাপ্টারে ম্যাম। 11? জি ম্যাম 11। আচ্ছা দাঁড়ান, আমি এগুলা একটু আপনাদেরকে দিয়ে নিই। ওকে, মেইলটা পাঠিয়েছি, গিয়েছে কিনা আপনারা একটু কনফার্ম করবেন আমাকে। হ্যাঁ, আগেরগুলো তো আমরা সব পেয়েছি, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো কি বলছিলেন? কোশ্চেন 2। আরেকবার রিপিট করবেন। আসছে ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ইন্টারেক্টিভ কোশ্চেন 2। আচ্ছা আমি একটু পড়ি। হ্যাঁ, কত নাম্বার পেজে আছে এটা? 177। ওকে, একটু আপনিই পড়েন, তারপর আমরা অ্যানসারটা দেখি, মানে কি আসা উচিত আর কি আমাদের। আপনি একটু পড়েন। কে বলছিলেন সে একটু জোরে পড়েন, তাহলেই হবে। When determining a sample size for test of detail, there are a number of factors that an auditor should take into account. For each of the following factors, select whether it would cause the sample size to increase or decrease. আর এখানে ম্যাম অপশন দেয়া আছে। ফার্স্ট অপশন হচ্ছে ডিক্রিজ দি অ্যাসেসড লেভেল অফ টলারেবল মিসস্টেটমেন্ট। আচ্ছা, ডিক্রিজ। আচ্ছা আমি আবার নিজেই আপনাদেরকে একটু দেখি। When determining a sample size for test of detail, অর্থাৎ টেস্ট অফ ডিটেল, increase or decrease risk level, discovery of more misstatements that were anticipated during testing. বুঝি নাই। আচ্ছা আমি পড়ি একটু। 177 যাদের কাছে বই আছে দেখেন। When determining a sample size for test of detail, there are a number of factors that an auditor should take into account. যে অডিটরের নজরে আসা উচিত কোনটা? For each of the following factors, select whether it would cause the sample size to increase or decrease. অর্থাৎ কিছু ঘটনা বলা আছে, এই ঘটনাগুলো ঘটলে স্যাম্পল সাইজ কি বাড়বে নাকি কমবে। ঠিক আছে, আমরা একটু পড়ি। Decrease in the assessed level of tolerable misstatement. হ্যাঁ, টলারেবল, আমি টলারেট করতে পারছি, সেটা যদি কমে আসে তাহলে তো আমার স্যাম্পল সাইজ বাড়াবো, তাই না? নাকি?
বুঝতে পেরেছেন কিনা যারা আছে? আমি যদি যদি টলারেট করতে পারি বেশি, মানে আমার কন্ট্রোল সিস্টেম দেখে মনে হয়েছে যে না এখানে টলারেবল, এগুলো কোনো ব্যাপার না। সো টলারেবলের মাত্রাটা যদি বাড়ে স্যাম্পল সাইজ কমবে, টলারেবলের মাত্রা যদি কমে স্যাম্পল সাইজ বাড়বে। ওকে, ক্লিয়ার? ইনক্রিজ এসএস রিস্ক লেভেল, মানে যদি রিস্ক লেভেলটা বাড়ে তাহলে কি স্যাম্পল সাইজ বাড়বে না? জি ম্যাম, বাড়বে। Discovery of more misstatement than were anticipated during testing, আমার মানে মিসস্টেটমেন্ট আরো বের হচ্ছে যদি ওই যে ওইটা এটার সাথে রিলেটেড পারফরম্যান্স ম্যাটেরিয়ালিটি, যে আমি ম্যাটেরিয়ালিটি লেভেলে ছিল, আমি দেখলাম ওখানে মিসস্টেটমেন্ট অনেক, তার মানে আমি আরেকটু নিচে নেমে এসে স্যাম্পল সাইজ বাড়িয়ে আরো মিসস্টেটমেন্ট দেখার চেষ্টা করেছিলাম, যেটাকে আমরা পারফরম্যান্স ম্যাটেরিয়ালিটি বলেছি। সো সেখানে তো স্যাম্পল সাইজ বেড়েছে, রাইট? বেড়েছে কিনা? জি ম্যাম, বেড়েছে এখানে। ওকে, সো এভরি কেসেসে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনক্রিজ হয়েছে। কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে আরেকবার বলবেন, বিশেষ করে যিনি কোশ্চেন করেছিলেন আর কি, তার কোনো অসুবিধা হয়েছে কিনা বুঝতে? না ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, সো একটু ইন্টারেক্টিভ কোশ্চেন পড়ে যান, কি বলে দেখেন। Which two of the পেজ হচ্ছে 180 পেয়েছেন? Which two of the following should be determined as material uncorrected misstatement? একটু পড়েন, কেউ একজন পড়েন। আফসুর হতে পারে, আশিক হতে পারে। কোন দুইটা হচ্ছে two of the following should be determined as material uncorrected misstatement? An isolated misposting between two suppliers accounts which is below materiality. Below materiality হলে তো আমার সেখানে মিসস্টেটমেন্টের পসিবিলিটি নাই, তাই না? জি ম্যাম। ওকে, Yes, ma'am. তারপর A misstatement which is below materiality and results in director's bonus. director's bonus Okay. target being met. Yes, so এটা ম্যাটেরিয়াল মিসেস, কারণ হচ্ছে এটা কোয়ালিটি, ওই যে সাফিসিয়েন্সি এবং অ্যাপ্রোপ্রিয়েটনেস পড়ার সময় বলেছিলাম কিছু ঘটনা আপনার হয়তো মানে টাকার অঙ্কে বড় না, বাট ঘটনায় বড়। এরকম যেমন ডিরেক্টরের বোনাস, মানে কিছু ফ্যাক্ট যেটা কিনা টাকার অঙ্কে বড় না, কিন্তু তার আচার আচরণগততে সে একটা ইম্পর্টেন্স হোল্ড করে। সো বি নাম্বারটা আমার হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টের কারণ হতে পারে। তারপর an immaterial Misstatement of assets and immaterial misstatements of assets which results in a debt covenant not not being breached. ম্যাম এটাও হইতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে ইম্যাটেরিয়াল হলেও সেটা কিন্তু আমার লাইবিলিটির সাথে রিলেটেড, যেটার কারণে কিনা আমার ব্রিচ হতে পারে তার সাথে যে চুক্তি। হ্যাঁ, সো এটা ইম্যাটেরিয়াল হলেও আমার জন্য এটা ইন আ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কেসে এটা ম্যাটেরিয়াল। তারপর 4 নাম্বারটা The monthly bank reconciliation was not prepared in August as the cashier was on holiday. এটা তো কোনো ব্যাপারই না, সে আসলে করে ফেলবে। জি ম্যাম। এটা হয়তো একটু ডিলে হয়, বাট ওইটা তো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্টের সাথে কিন্তু এটা রিলেটেড। ওকে, তো দেখলেন তো জিনিসগুলো কিন্তু ইজি, আমরা যা পড়ছি যা ডিসকাস করছি সেই অনুসারে আমরা অ্যানসার করতে পারবো, এইটুকু কনফিডেন্স আছে তো এখন? ম্যাম এখন পর্যন্ত ইনশাআল্লাহ আছে ম্যাম। ইনশাআল্লাহ এখন পর্যন্ত, আর তখন পর্যন্ত কি? হ্যাঁ, আপনি তো আমি মাত্র পড়ালাম, আপনারা তো এখনো বাসায় দেখেনি, তাতেই যদি আপনাদের মোটামুটি মানে কনফিডেন্স লেভেল এই জায়গায় থাকে, তাহলে পড়ার পর রিভিশন দেওয়ার পর কনফিডেন্স লেভেলটা আরো বাড়বে ডেফিনেটলি, তাই না? জি ম্যাম, ইনশাআল্লাহ। ওকে, তাহলে তো আর কোনো কথাই নাই। আর কিছু জানার আছে কি না? যদিও 10:15 পর্যন্ত ক্লাস, আমি 10টা শেষ করে দিব। হ্যাঁ, এর 10টা পর্যন্ত মাঝে ক্লাস ম্যাম। হ্যাঁ, ক্লাস 10টা পর্যন্ত ম্যাম। 10:15 আমাকে দিয়েছিল। আচ্ছা যাই হোক, আপনাদের কোনো কোশ্চেন না থাকলে শেষ করে দিব, আদারওয়াইজ আমরা আরো কিছুক্ষণ 5-6 মিনিট আমরা কথা বলতে পারি কোনো কিছু জানার থাকলে।
আর নেক্সট ক্লাসে চ্যাপ্টার 13টা দিয়ে আমি ক্লোজ করব। যদি দুটো ক্লাস আজকের মতো হয় 3 আওয়ার্স তাহলে তো 3 আওয়ার্স আমার লাগবে না, তখন আপনাদেরকে ব্যাকের কিছু জিনিস রিভিউ বা কোশ্চেন নিয়ে আমরা আরেকটু কথা বলতে পারবো, ঠিক আছে? আর যদি একটা হয় তাহলে তো এক ক্লাসেই আমরা মোটামুটি, এর বেশি আর ইয়া হবে না, আমরা এক ক্লাসে হয়তো বা চ্যাপ্টার 13টা শেষ করতে পারবো। আর যদি রিভিউ ক্লাস লাগে আপনি হালিমার সাথে কথা বললেন, পরে হয়তো আমরা ওভারঅল একটা রিভিউ দিয়ে দিব, ঠিক আছে? মিস আইসিএবি থেকে আমাদেরকে যে স্যাম্পল কোশ্চেনটা দিয়েছে ওইটা আমরা একটু সলভ থাকলে আপনি একটু আলো করে দিবেন কোশ্চেন ইয়েগুলো, কয়েকটা কোশ্চেন আমাকে পাঠিয়েছে কিনা আমি একটু, হ্যাঁ অনেকগুলো মেসেজ এসেছে, আমি একটু চেক করে দেখি, বা আপনার কেউ একজন আমাকে আরেকটু ফরওয়ার্ড করতে পারেন, আমি নেক্সট ক্লাসে তাহলে এটা নিয়ে ডিসকাস করি। জি মিস, ওইটা একটুখানি ওভারঅল আলোচনা করে দিলে আমরা আচ্ছা ফাতিমা আপনি বরং আমাকে একটু ফরওয়ার্ড করেন, হ্যাঁ আমার মেইল আইডিটা তো আপনাদের কাছে আছে, একটু ফরওয়ার্ড করেন, আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে ওইটা সলভ করব। ওকে ঠিক আছে, ওকে তাহলে নেক্সট ক্লাসে আমরা ওইটা সলভ করব। আর চ্যাপ্টার 13টা যদি 3 ঘন্টার ক্লাস হয়, বাট যদি 1.5 ঘন্টার হয় আগে প্রায়োরিটি থাকবে চ্যাপ্টার 13টা শেষ করা, ঠিক আছে? তারপরে ওইটা, ওকে Yes, ma'am. ওকে তাহলে আর কিছু না থাকলে হয়তো আমরা ক্লোজ করব, বা আর কোনো কিছু জানার থাকলে বলতে পারি। দিদারুল কেমন আছেন? রাস্তা থেকে বাসায় ব্যাক করেছেন নাকি? ম্যাম, দিদারুল হ্যাঁ, যদি আপনার ডিগ্রি অফ অ্যাসেসড রিস্ক এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন আপনি। রিয়াদ কি বলছি কোনটা? দ্য ডিগ্রি অফ অ্যাসেসড রিস্ক মানে আপনার কোন পর্যন্ত রিস্ক নিতে পারবে? ও ডিগ্রি অফ অ্যাসেস, এটা তো ডিপেন্ড করছে হচ্ছে কি আপনার ওই যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা করবেন, ম্যাটেরিয়ালিটিটা করবেন, আপনি স্যাম্পলিং সিলেক্ট করে বা ডেভিয়েশনের মাধ্যমে আপনি হচ্ছে রিস্কটাকে অ্যাসেস করবেন যে কোথায় কোথায় রিস্ক থাকতে পারে, আমি সেই জায়গাগুলো, এর বাইরে তো আপনাকে আর যেতে বলেনি। আর এর বেশি যদি রিস্ক অ্যানালাইসিস করতে চান তো পুরোটাই দেখা হয়ে যায়। আপনাকে তো একটা স্যাম্পলিং এর একটা টেকনিক বের করতে হবে রিস্ক কিভাবে আইডেন্টিফাই করবো, সো সেটা হতে পারে ম্যাটেরিয়ালিটি দিয়ে, সেটা হতে পারে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর দিয়ে, বা দুটোই আমরা করলাম, করে রিস্ক আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, অ্যাসেস করার চেষ্টা করলাম, সলভ করার চেষ্টা করলাম। ওকে রিয়া? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে সো তারপরেও জায়গা তো ওপেন থাকলোই, নেক্সট ক্লাসে প্রথম দিকে আমরা আবারও সময় দিব, যদি কোনো কোশ্চেন থাকে সেখানে কোশ্চেন করেন, আর যদি কোশ্চেন না থাকে আজকের মতো তাহলে আমি ক্লোজ করবো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ওয়েলকাম ম্যাম। ক্লাসে। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আপু।